আগামী মধ্যবর্তী নির্বাচনে ভোটার আইডি বাধ্যতামূলক করতে নির্বাহী আদেশের পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে 17 পৃষ্ঠার একটি খসড়া তৈরি করেছেন তার ঘনিষ্ঠ অ্যাটর্নিরা। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করছেন, এ ধরনের সংবিধান বিরোধী পদক্ষেপের পরিণতি খারাপ হতে পারে। আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে দেশের নির্বাচনী ব্যবস্থায় অভাবনীয় পরিবর্তনের লক্ষ্যে এক নির্বাহী আদেশের খসড়া তৈরি করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ অ্যাটর্নিদের একটি দল। 2020 সালের নির্বাচনে চায়নার হস্তক্ষেপের অভিযোগকে পুঁজি করে এই জরুরি অবস্থা জারির তোড়জোড় চলছে, যদিও এই অভিযোগের বিষয়ে কোনো আইনি প্রমাণ পাওয়া যায়নি। 17 পৃষ্ঠার এই খসড়ায় ইলেকট্রনিক ভোটিং মেশিন ও মেইল ইন ব্যালট নিষিদ্ধ করে ভোটদানে বাধ্যতামূলক পরিচয়পত্র দেখানো এবং হাতে ভোট গণনা করার প্রস্তাব করা হয়েছে। MS নাও এর সিনিয়র হোয়াইট হাউস রিপোর্টার ভন হিলিয়ার্ড জানান, প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের পরামর্শ উপেক্ষা করেই প্রেসিডেন্ট ট্রাম্প এই বিতর্কিত পথে হাঁটছেন। হিলিয়ার্ডের মতে, তদন্ত সংস্থাগুলোকে ব্যবহার করে ট্রাম্প এখন নিজের পরিকল্পনা বাস্তবায়নে মরিয়া। তবে এই পদক্ষেপের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে ব্রেনান সেন্টার ফর জাস্টিসের প্রেসিডেন্ট মাইকেল ওয়াল্টম্যান বলেন, দেশের সংবিধানে প্রেসিডেন্টকে এমন ক্ষমতা দেওয়া হয়নি। ওয়ার্ল্ডম্যানের মতে, ভোটাধিকার খর্ব করার এর চেষ্টা হিতে বিপরীত হতে পারে। রাজনৈতিক বিশ্লেষক জেক শারম্যানের মতে, এই পদক্ষেপ রিপাবলিকানদের মধ্যে বড় ধরনের ফাটল তৈরি করতে পারে। লিঙ্কন প্রজেক্টের কো-ফাউন্ডার রিক উইলসন মনে করেন, ট্রাম্পের এমন পদক্ষেপ আসলে রাজনৈতিক ব্যর্থতা ঢাকার একটি কৌশল। উইলসনের মতে, ডেমোক্র্যাটদের উচিত ট্রাম্পের রাজনৈতিক ফাঁদে পা না দেওয়া। সাবেক স্টেট সেনেটর নিনা টার্নারের মতে, হারের ভয় থেকে অগণতান্ত্রিক পথে হাঁটছেন প্রেসিডেন্ট ট্রাম্প। টার্নার স্পষ্ট করে বলেন, রিপাবলিকানদের উচিত জালিয়াতির পথ না খুঁজে সুষ্ঠু প্রতিযোগিতায় আসা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ভেনেজুয়েলার উপর আরোপিত নিষেধাজ্ঞা ও অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। বৃহস্পতিবার রাজধানী কারাকাসে আয়োজিত তরুণদের এক অনুষ্ঠানে তিনি বলেন, বৃহস্পতিবার ভেনেজুয়েলার তরুণদের এক অনুষ্ঠানে রদ্রিগেজ বলেন, ভেনেজুয়েলা কখনই আমেরিকার শত্রু ছিল না। তিনি ট্রাম্পকে বন্ধু বলে উল্লেখ করেন। জানুয়ারিতে নিকোলাস মাদুরোর গ্রেপ্তার হওয়ার পর তার সাবেক ভাইস প্রেসিডেন্ট রদ্রিগেজই ভেনেজুয়েলা পরিচালনা করছেন। মঙ্গলবারের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ট্রাম্প ভেনেজুয়েলাকে নতুন বন্ধু ও অংশীদার বলে উল্লেখ করেন। এই মন্তব্যের প্রসঙ্গ টেনে রদ্রিগেজ বলেন, তিনি এমন কিছু উদ্যোগে অংশ নিচ্ছেন যা আমেরিকার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাব্য চুক্তি প্যাকেজের অংশ হিসেবে দেখা হচ্ছে। Presidente Trump, como amigo, como socio, que estamos abriendo una nueva agenda de cooperación. রদ্রিগেজ মিরাফ্লোরেস প্রাসাদে তেল জায়ান্ট শেলের প্রতিনিধিদের সঙ্গে গ্যাস প্রকল্প নিয়ে আলোচনা করছেন। de hidrocarburos y Luis González, viceministro de gas. এই মাসের শুরুতে আমেরিকা ভেনেজুয়েলার জ্বালানি খাতে কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে। দুইটি সাধারণ লাইসেন্স জারি করা হয়েছে, যাতে বৈশ্বিক জ্বালানি কোম্পানিগুলো ওই ওপেক সদস্য দেশে তেল ও গ্যাস প্রকল্প পরিচালনা করতে পারে এবং নতুন বিনিয়োগ আনতে চুক্তি আলোচনা করতে পারে। ট্রেজারি ডিপার্টমেন্টের অফিস অফ ফরেন অ্যাসেট কন্ট্রোল শেভরন, বিপি, এনি, শেল ও রেপসলকে সাধারণ লাইসেন্স দিয়েছে। এসব কোম্পানির এখনো দেশে অফিস ও প্রকল্পে অংশীদারিত্ব রয়েছে এবং তারা রাষ্ট্রীয় কোম্পানি PDVSA এর প্রধান অংশীদার। ভেনেজুয়েলায় বিপুল তেলের মজুদ থাকলেও বড় কোম্পানি ও জ্বালানি ঠিকাদারদের জন্য প্রধান বাধা হচ্ছে দেশের জরাজীর্ণ জ্বালানি অবকাঠামো। এদিকে বৃহস্পতিবার 5 বছর পর এক বন্দীকে মুক্তি দেওয়া হয়, যখন কারাকাসের কাছে একটি কারাগারের বাইরে স্বজনেরা নিজেদের প্রিয়জনের মুক্তির অপেক্ষায় ছিলেন। এল রোদেও এক কারাগার থেকে বের হয়ে কামিলা রোসো বলেন, তিনি ভালো আছেন এবং বন্দিত্বের সময় তাকে কখনো মারধর করা হয়নি। তার স্ত্রী জানান, তিনি পশ্চিম ভেনেজুয়েলার তাদের নিজ শহর তাচিরা ছেড়ে স্বামীর কাছে থাকতে এবং মুক্তির জন্য লড়াই করতে রাজধানীর কাছে চলে এসেছেন। জেফ্রি অ্যাপস্টিনের অপকর্মের সাথে জড়িত প্রভাবশালীদের রক্ষা করতে ট্রাম্প প্রশাসন উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ করেছেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার। বৃহস্পতিবার ক্যাপিটল হিলে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। শুমারের সহকর্মী ডেমোক্রেটিক সেনেটররাও হুঁশিয়ার করেছেন, তারা অ্যাপস্টিন বিষয়ে কোনো নথি নষ্ট করতে দেবেন না।
ট্রাম্প প্রশাসনকে অবিলম্বে আইন মেনে অ্যাপস্টিন নথি প্রকাশে স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানান তারা। সেনেট মাইনরিটি লিডার চাক শুমার ক্ষোভ প্রকাশ করে বলেন, এপস্টিন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট পাশ হওয়ার 99 দিন পেরিয়ে গেলেও দেশের জনগণের দাবি উপেক্ষা করছে ট্রাম্প প্রশাসন। তিনি সরাসরি অভিযোগ করে বলেন, জাস্টিস ডিপার্টমেন্ট প্রেসিডেন্ট ট্রাম্প এবং জেফ্রি এপস্টিনের সাথে জড়িত অন্যান্য প্রভাবশালীদের রক্ষা করতে সত্য গোপনের অপচেষ্টা চালাচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনের সূত্র ধরে চাক শুমার জানান, এপস্টিন নথিতে এমন কিছু মেমো রয়েছে যেখানে ট্রাম্পের বিরুদ্ধে একজন অপ্রাপ্তবয়স্ক নারীকে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে। অভিযোগ উঠেছে জাস্টিস ডিপার্টমেন্ট ইচ্ছা করেই এই নথিগুলো জনগণের আড়ালে রাখছে। এমনকি প্রকাশিত নথির শত শত পৃষ্ঠা কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে যাতে ষড়যন্ত্রকারীদের পরিচয় গোপন থাকে। সেনেটর ডিক ডারবিন জানান, আইন অনুযায়ী গত 19 ডিসেম্বরের মধ্যে সব নথি প্রকাশের কথা থাকলেও বড় অংশ প্রকাশ করা হয়েছে অনেক দেরিতে। সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হলো, যেখানে অপরাধীদের নাম আড়াল করা হচ্ছে সেখানে আইন লঙ্ঘন করে ভুক্তভোগীদের ব্যক্তিগত তথ্য ও ছবি প্রকাশ করে তাদের ঝুঁকিতে ফেলা হচ্ছে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রায় 6 মিলিয়ন পৃষ্ঠার নথির মধ্যে মাত্র 3 মিলিয়ন পৃষ্ঠা প্রকাশ করা হয়েছে। বাকি অর্ধেক নথি এখনও রহস্যের আড়ালে। সেনেটর জেফ মার্কি প্রশ্ন তোলেন, নরওয়ে বা ব্রিটেনের মতো দেশে যদি এই মামলার সাথে জড়িত প্রভাবশালীরা জবাবদিহিতার মুখে পড়তে পারে, তবে আমেরিকায় কেন নয়? এপস্টিন নথি বিষয়ে রিপাবলিকান সহকর্মীদের উদাসীন আচরণের কড়া সমালোচনা করেন সেনেটর রুবেন গ্যালিগো। তিনি বলেন, রিপাবলিকানরা শিশুদের উপর যৌন নিপীড়নকারীদের বিরুদ্ধে কথা বললেও এখন তারা অপরাধীদের বাঁচাতেই কাজ করছেন। তিনি আগামী সপ্তাহে ব্যক্তিগতভাবে এই অপরিবর্তিত নথিগুলো পরীক্ষা করার ঘোষণা দিয়েছেন। ডেমোক্রেটিক সেনেটররা হুঁশিয়ার করেছেন, তারা কোনো নথি নষ্ট করতে দেবেন না। সত্য উদ্ঘাটনে তারা হুইসেল ব্লোয়ারদের সাথে কথা বলবেন এবং আইনি লড়াই চালিয়ে যাবেন। ট্রাম্প প্রশাসনকে অবিলম্বে স্বচ্ছতা বজায় রাখার এবং জনগণের কাছে সত্য প্রকাশের আহ্বান জানিয়েছেন তারা। হাউস ওভারসাইট কমিটির শুনানিতে সাবেক স্টেট সেক্রেটারি হিলারি ক্লিন্টন দাবি করেছেন, কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টিনের সঙ্গে তার কখনই সাক্ষাৎ হয়নি। অ্যাপস্টিনের অপরাধ সম্পর্কেও তার কোনো ধারণা নেই। নিউ ইয়র্কের ওয়েস্ট চেস্টার কাউন্টির চ্যাপাকুয়ায় এই রুদ্ধদ্বার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে কমিটির চেয়ার জেমস কোমার দাবি করেন, হিলারির সাক্ষ্য নেওয়া খুবই ফলপ্রসূ হয়েছে। অন্যদিকে কমিটির শীর্ষ ডেমোক্রেট রবার্ট গার্সিয়া রিপাবলিকানদের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কমিটির সামনে সাক্ষ্য দেওয়ার দাবি জানান তিনি। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টিন সংক্রান্ত তদন্তে বৃহস্পতিবার নিউ ইয়র্কের চ্যাপাকোয়া পারফর্মিং আর্টস সেন্টারে হাউস ওভারসাইট কমিটির রুদ্ধদ্বার শুনানিতে অংশ নেন সাবেক স্টেট সেক্রেটারি হিলারি ক্লিন্টন। শুনানির সূচনা বক্তব্যে হিলারি দাবি করেন, অ্যাপস্টিনের সাথে তার কোনো সম্পর্ক বা যোগাযোগ ছিল না। তিনি কখনোই অ্যাপস্টিনের সাথে দেখা করেননি এবং তার ব্যক্তিগত বিমান বা দ্বীপেও যাননি। দীর্ঘ 6 ঘন্টারও বেশি সময় ধরে চলা শুনানি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একই বক্তব্যের পুনরাবৃত্তি করেন হিলারি। I never met Jeffrey Epstein, never had any connection or communication with him. I knew Ghislaine Maxwell casually as an acquaintance, but whatever they asked me, I did my very best to respond. হিলারি জোর দিয়ে বলেন, অ্যাপস্টিনের সাথে কখনোই সাক্ষাৎ হয়নি তার, তাই শুনানিতে তাকে তলব করা নিয়ে বিস্ময় প্রকাশ করেন। I don't know how many times I had to say I did not know Jeffrey Epstein. I never went to his island. I never went to his homes. I never went to his offices. So it's on the record numerous times. তবে তার স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে অ্যাপস্টিনের যোগাযোগ ছিল বলে উল্লেখ করেন তিনি। The connection that he had with Epstein ended several years before anything about Epstein's criminal activities came to light. রিপাবলিকান নেতৃত্বাধীন হাউস ওভারসাইট কমিটির চেয়ার জেমস কোমার হিলারির সাক্ষ্য নেওয়াকে খুবই ফলপ্রসূ বলে আখ্যায়িত করেন। I think this was a productive deposition today. I think we learned a lot. There were a lot of questions that we asked that we weren't satisfied with the answers that we got. তবে তিনি অভিযোগ করেন, হিলারি অনেক প্রশ্নের জবাবে তার স্বামী বিল ক্লিন্টনের ওপর দায় চাপিয়েছেন এবং 1 ডজনেরও বেশি বার বলেছেন এ বিষয়ে তার স্বামীকে জিজ্ঞেস করা উচিত। The number of times that she said, "I don't know, you'll have to ask my husband," was more than a dozen.
যত দ্রুত সম্ভব এই শুনানির ভিডিও এবং প্রতিলিপি প্রকাশ করা হবে বলে জানান কুমার। We're going to release that video and you'll be able to see the whole thing as quick as we can get the video produced. But I think what will be interesting is some of the comments that Secretary Clinton made at the very end. অন্যদিকে কমিটির র্যাঙ্কিং মেম্বার রবার্ট গার্সিয়া এই তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন। তার মতে হিলারিকে তলব করার কোনো মানে হয় না। She also had no knowledge of Jeffrey Epstein's horrific crime. So zero knowledge of any wrongdoing. And you've also all heard that directly from her. রিপাবলিকানদের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকা নথিগুলো কেন প্রকাশ করা হচ্ছে না? These are files that accuse the President of the United States about serious accusations around sexual abuse. And the fact that they're not in the files and have been apparently either removed or discarded. প্রেসিডেন্ট ট্রাম্পকে এই কমিটির সামনে হাজির হওয়ার পাশাপাশি তার নাম সম্বলিত সব নথি প্রকাশের দাবি জানান গার্সিয়া। And we're demanding immediately that we ask President Trump to testify in front of our committee and be deposed in front of oversight Republicans and Democrats. রুদ্ধদ্বার এই শুনানি চলাকালীন হিলারির একটি ছবি ফাঁস হওয়ায় এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। কমিটির নিয়ম ভঙ্গের কারণে সাক্ষ্য গ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়। ডানপন্থী ইনফ্লুয়েন্সার বেনি জনসন সামাজিক মাধ্যমে ছবিটি প্রকাশ করে জানান রিপাবলিকান কংগ্রেসম্যান লরেন বোবার্ট তাকে এটি দিয়েছেন। তবে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান বোবার্ট। Representative Boebert, can you talk to us about why you sent that picture? I just returned to my hotel room and installed the BleachBit software and took a camera to my iPad. So I guess in regards to any photos, I do not. একই কমিটির সামনে শুক্রবার সাক্ষ্য দেবেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। ক্লিন্টন দম্পতি প্রথমে এই শুনানিতে আসতে রাজি না হলেও ডেমোক্রেটিক পার্টির কিছু আইন প্রণেতা সহ কমিটির সংখ্যাগরিষ্ঠের সম্মতিতে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার প্রস্তাব আনার পর শুনানিতে সাক্ষ্য দিতে সম্মত হন তারা। পরমাণু অস্ত্র তৈরি প্রশ্নে এবং আমেরিকার হামলা এড়াতে জেনিভায় অনুষ্ঠিত আলোচনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কথা জানান তিনি। এদিকে দুই পক্ষই হয়তো কোনো সাধারণ ঐকমত্যে পৌঁছানোর কাছাকাছি রয়েছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞ আলী ভায়েস। বৃহস্পতিবার সকালে সুইজারল্যান্ডের জেনিভায় 3 ঘন্টার এক রুদ্ধদ্বার অধিবেশনে বসেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং আমেরিকার পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জেরেড কুশনার। ওমানের মধ্যস্থতায় চলা এই পরোক্ষ আলোচনা বিরতির পর পুনরায় শুরু হয় এবং গভীর রাত পর্যন্ত চলে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, দুই দেশের মধ্যে এর আগে যত আলোচনা হয়েছে তার মধ্যে এটি ছিল অন্যতম গঠনমূলক এবং গম্ভীর। মূলত আমেরিকার সামরিক অভিযান এড়ানো এবং পরমাণু কর্মসূচি নিয়ে একটি সমাধানে পৌঁছানোই ছিল এই আলোচনার মূল লক্ষ্য। خیلی زود شاید در کمتر از حدود یک هفته آینده دور بعدی مذاکره برگزار بشه। আরাঘচি স্পষ্ট জানিয়েছেন, তেহরানের প্রধান দাবি হলো ইরানের উপর থেকে আমেরিকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। তিনি আরও জানান, দুই পক্ষই আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে এবং আগামী এক সপ্তাহের কম সময়ের মধ্যে পরবর্তী দফার বৈঠক অনুষ্ঠিত হতে পারে। راجع به بعضی از مسائل تفاهم الان خیلی نزدیک شده، بعضی از مسائل طبیعی هست اختلاف نظر داریم। যদিও আমেরিকার প্রতিনিধি দল এই বৈঠকের ফলাফল নিয়ে সরাসরি কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তবে এক্সিওস এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে এই আলোচনাকে ইতিবাচক বলে উল্লেখ করে রয়টার্স। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান প্রজেক্ট ডিরেক্টর আলী ভায়েস জানিয়েছেন, আলোচনার স্থায়িত্ব প্রমাণ করে যে দুই পক্ষই হয়তো কোনো সাধারণ ঐক্যমত্যে পৌঁছানোর কাছাকাছি রয়েছে। US negotiators are returning and these talks will continue maybe even beyond today. তার ধারণা, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত এবং ভবিষ্যতে তা সীমিত করার প্রতিশ্রুতি দিলে ওয়াশিংটন তেহরানের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে পারে। Or to potentially even announce some kind of a deal. এই আলোচনা এমন এক সময় হচ্ছে যখন মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা তৈরি হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প বারবার হুমকি দিয়ে আসছেন, কোনো চুক্তিতে পৌঁছাতে না পারলে সামরিক ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই আমেরিকার সামরিক বাহিনী ইরানের পার্শ্ববর্তী জলসীমায় শক্তি বৃদ্ধি করছে। Costs of failure are now very clear to all sides. Everybody understands that although there is a military option, there is no military solution to this dilemma. বিশ্লেষকরা মনে করছেন, জেনিভার এই আলোচনা যুদ্ধ এড়ানোর শেষ সুযোগ হতে পারে। আগামী সপ্তাহের বৈঠক থেকেই পরিষ্কার হবে যে কূটনীতির পথে শান্তি ফিরবে নাকি মধ্যপ্রাচ্য আরও একটি রক্তক্ষয়ী সংঘাতের দিকে এগিয়ে যাবে।
প্যালেস্টাইনের অধিকৃত ওয়েস্ট ব্যাংকের বুক চিরে গড়ে ওঠা ইসরায়েলি বসতি ইফরাত। শুক্রবার এই জনপদটি সাক্ষী হল এক নজিরবিহীন কূটনৈতিক পরিবর্তনের। প্রথমবারের মতো সরাসরি কোনো বসতি এলাকায় গিয়ে পাসপোর্ট ও কনসুলার সেবা প্রদান শুরু করেছে আমেরিকার দূতাবাস। এর আগে ইউএস নাগরিকদের এই কাজের জন্য যেতে হতো জেরুজালেম বা তেল আভিভে। আমরা এখানে এসেছি আমাদের মেয়ের জন্ম বৃত্তান্ত নথিভুক্ত করতে এবং তার সোশ্যাল সিকিউরিটি নাম্বার নিতে। দূতাবাসের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া খুব কঠিন ছিল, তাই এই উদ্যোগ আমাদের জন্য অনেক বড় সহায়ক হয়েছে। সাধারণত আমলাতান্ত্রিক কাজগুলো বেশ ঝামেলার হয়, কিন্তু তারা নিজেরাই আমাদের কাছে চলে আসায় কাজটা খুব সহজ ও আনন্দদায়ক হয়েছে। সবকিছু ছিল খুব দ্রুত এবং গোছালো। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সম্প্রদায় এসব বসতিকে অবৈধ বললেও ইউএস কনসুলার কর্মকর্তাদের এই উপস্থিতি ও সেবাদান স্থানীয় ইসরায়েলিদের মধ্যে নতুন আশার সঞ্চয় করেছে। তাদের মতে এটি ইসরায়েলি বসতিকে স্বীকৃতি দেওয়ারই একটি অংশ। এটি ইরফাত এবং পুরো ইসরায়েলের নাগরিকদের জন্য একটি ঐতিহাসিক দিন। আমেরিকা এখন জেরুজালেম বা তেল আভিভের মতো এখানেও সেবা দিচ্ছে। এর মানে হলো ইরফাতকে তারা ইসরায়েলের অংশ হিসেবেই স্বীকৃতি দিচ্ছে। এর আগে বুধবার সামাজিক মাধ্যম এক্সে ইউএস দূতাবাসের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, শুক্রবার পশ্চিম তীরের ইফরাত বসতিতে আমেরিকান নাগরিকদের জন্য নিয়মিত পাসপোর্ট সেবা প্রদান করবেন কনসুলার কর্মকর্তারা। দূতাবাস আরও জানিয়েছে, আগামী মাসগুলোতে বেইতার ইলিত বসতিতেও এই ধরনের সেবা চালুর পরিকল্পনা রয়েছে। এর আগে ওয়েস্ট ব্যাংকের রামাল্লা ও অন্যান্য প্যালেস্টাইন শহরে কনসুলার সেবা দিয়ে আসছিল আমেরিকার দূতাবাস। জেরুজালেমে অবস্থিত আমেরিকার দূতাবাসের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স পোস্টে জানায়, এর মাধ্যমে জুডিয়া ও সামারিয়ায় অবস্থানরত আমেরিকান নাগরিকদের জন্য কনসুলার সেবা সম্প্রসারণ করা হয়েছে। প্যালেস্টিনিয়ান অথরিটি ও মানবাধিকার সংস্থাগুলো এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে বলছে, এটি প্যালেস্টাইনের ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্বকে সরাসরি সমর্থনের শামিল। ট্রাম্প প্রশাসনের অধীনে বসতি সম্প্রসারণ যখন নতুন করে গতি পাচ্ছে, তখন ওয়াশিংটন এই অনসাইট পাসপোর্ট সার্ভিস প্যালেস্টাইন সংকটের ভবিষ্যৎ সমীকরণকে আরও জটিল করে তুলল। ইউসুফ খালেদ, TVN 24 নিউজ ডেস্ক।